শুরুতে জানিয়ে দেব রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে অভিযোগ জেলেনস্কির। জানিয়ে দেব ইরানি বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত বলছেন ইরানি প্রেসিডেন্ট। অন্যদিকে রয়েছে সেনাবাহিনী দখলে নিল নেপাল, নীরব নিস্তব্ধ পদঘাট। এরপরে জানিয়ে দেব বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা শুরু হলো লন্ডনে। সর্বশেষ জানিয়ে দেব গাজামুখী নৌবহরে আবারও ভয়াবহ হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বুধবার পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করে, এর মধ্যে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ন্যাটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে 4টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ড্রোনগুলো স্পষ্টতই পোল্যান্ডের পাশাপাশি ইউক্রেনের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাচ্ছিল। তিনি বলেন, কমপক্ষে 2 ডজন রুশ ড্রোন পোল্যান্ড আকাশসীমায় প্রবেশ করতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেন এটি যাচাই করার জন্য কাজ করছেন। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, কমপক্ষে 19 বার আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, কমপক্ষে 2 ডজন রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করতে পারে। তিনি আরও বলেন, ইউক্রেন এটি যাচাই করার জন্য কাজ করছে। এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বুধবার বলেছেন, কমপক্ষে 19 বার আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে এবং কমপক্ষে 3টি রুশ ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় পোল্যান্ড ও ন্যাটোর বিমান বাহিনী যৌথভাবে অভিযানে অংশ নেয়। সকালে অভিযান শুরুর পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল থেকে টুইটারে জানিয়েছেন, পোল্যান্ডের আকাশসীমা একাধিকবার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। এদিকে ইরানি বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত বলছেন প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, শত্রুদের যেকোনো নতুন অপতৎপরতার জবাব দিতে তার দেশ সামরিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে একটি নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরেফ বলেন, 12 দিনের যুদ্ধ শেষে সেনারা যে দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছিল তা জনগণ নিশ্চয়ই দেখেছে। তিনি আরও বলেন, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি বিভাগকে পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষা করা শত্রুদের যেকোনো নতুন অপতৎপরতার জবাব দিতে নিজেদের প্রস্তুত করেছে। আরেফ বলেন, আমাদের অবশ্যই সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তি নিশ্চিত করতে হবে, যেন জনগণের কোনো ধরনের দুশ্চিন্তা না থাকে। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিহীন আগ্রাসন শুরু করে, ফলে 12 দিনের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইরানের সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 1064 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেওয়ার এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে কৌশলগত স্থান এবং পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। গত 24 জুন ইরান ইসরায়েল শাসন ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে সন্ত্রাসী হামলা বন্ধ করতে সক্ষম হয়। এদিকে সেনাবাহিনীর দখলে নেপাল, নীরব নিস্তব্ধ পথঘাট। নেপালের আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার 10 সেপ্টেম্বর সকাল থেকে বিধিনিষেধমূলক নির্দেশনা জারি করে তারা। বিকাল 5টা পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। এরপর সন্ধ্যা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভের আড়ালে ভাঙচুর ঠেকাতে এই ধরনের পদক্ষেপ প্রয়োজন ছিল। এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্কতা দিয়ে বলেছে, এই সময় যে কোনো ধরনের বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা ব্যক্তি বা সম্পত্তির উপর হামলাকে অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ধর্ষণের হুমকি এবং নির্দিষ্ট ব্যক্তির উপর হামলার ব্যাপারে সতর্কতা দিয়েছে সেনাবাহিনী। প্রয়োজনীয় সেবা, যার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিধিনিষেধমূলক নির্দেশের বাইরে থাকবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে পদত্যাগের পর নেপালের অস্থিরতা তৈরি হয়।
পার্লামেন্ট ভবন, আদালত, মন্ত্রীদের বাড়িঘর সহ বহু জায়গায় অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এরপর রাত 11টার দিকে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। গত সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে 19 বিক্ষোভকারী নিহত হয়। এরপর সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠেন। মঙ্গলবার সকালে তারা বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বলেন দেশটির সেনাপ্রধান। কয়েক দশকের দুর্নীতি এবং সেগুলোর বিচার না করা ফেসবুক, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করার জেরে প্রথমে বিক্ষোভ শুরু হয়। প্রথমে এটি শান্তিপ্রিয় ছিল, তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হলে এটি সহিংস রূপ ধারণ করে। বুধবার সকাল থেকেই সেনারা কাঠমান্ডু এবং অন্যান্য শহরে অবস্থান নেয়। ওই সময় কড়া নিয়মকানুন জারির পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ শুরু করেন তারা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার পর আজ সকাল থেকেই শান্ত হয়ে আসে নেপাল। সাধারণ মানুষও ঘরবাড়ি থেকে বের হয়নি। নেপালের সর্বত্র জনগণ এখন স্বাভাবিক ও নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা শুরু হতে যাচ্ছে। ইসরায়েলের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়াই 9 সেপ্টেম্বর লন্ডনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় অস্ত্র মেলা। এএফপি জানিয়েছে, গাজা যুদ্ধকে ঘিরে কূটনৈতিক টানপোড়েনের কারণে ইসরায়েলি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসরায়েলের 51টি প্রতিরক্ষা কোম্পানি, এলবিট, রাষ্ট্রায়ত্ত রাফায়েল এবং ইসরায়েলের এয়ার স্পেস ইন্ডাস্ট্রিজ সহ অনেকেই অংশগ্রহণ করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানির পর ইসরায়েলি হবে এবারের মেলার 5ম বৃহত্তম প্রতিনিধি দল। 2 বছর অন্তর আয়োজিত এই প্রতিরক্ষা এবং নিরাপত্তা সরঞ্জাম আন্তর্জাতিক মেলাকে ঘিরে লন্ডনে 100টিরও বেশি সংগঠন বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। অস্ত্রবিরোধী সংগঠনগুলো অভিযোগ করছে, গাজায় ধ্বংসযজ্ঞ চালানো ইসরায়েলি কোম্পানিগুলোকে মুনাফা করার সুযোগ না দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। গত আগস্টে যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্তের কারণে এবার সরকারি প্রতিনিধি অংশগ্রহণ করবে না। ইসরায়েল এই অবস্থানকে বৈষম্য বলেছে। একই দিনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক লন্ডনে পৌঁছেছেন। তার সফরের উদ্দেশ্য হল ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানানো, যারা বর্তমানে আক্রমণ এবং ইহুদি বিদ্বেষের মুখে রয়েছে। এদিকে গাজামুখী নৌবহরে আবারও হামলা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গ্লোবাল সুমুদ ফ্লোরিটার সবচেয়ে বড় জাহাজ আমলা বা হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিউনিসিয়ার জলীয় সীমায় ড্রোন হামলায় জাহাজটির উপরের ডেকে আগুন ধরে যায়। যদিও জাহাজের ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিটিশ পতাকাবাহী জাহাজ আমলার উপর এই হামলাটি 2 দিনের মধ্যে দ্বিতীয় ঘটনা। এর আগে সোমবার তিউনিসিয়ার বন্দরে নোঙর করা ফ্লোরিটার আরেকটি জাহাজেও ড্রোন জাতীয় কিছু দিয়ে হামলা করা হয়। সিসিটিভি ফুটেজ সেই হামলার দৃশ্য ধরা পড়েছে। জিএসএফ এর আয়োজকরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছে, তাদের মানবিক মিশনকে বাধাগ্রস্ত করার জন্যই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন যখন তীব্র হচ্ছে, তখন এই ধারাবাহিক হামলাগুলো আমাদের মানবিক মিশনকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত চেষ্টা। তারা আরও দৃঢ়তার সাথে জানিয়েছেন, ইসরায়েল অবরোধ ভেঙে গাজার দিকে এগিয়ে যাওয়ায় তাদের এই অভিযান কোনো বাধাতেই থেমে থাকবে না।